হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার শরীরের আগুন আজ আমি মিটিয়ে দিব সোনা। একটু কাছে আসো তো আগে। হোয়াট দ্য হেল! আপনি কলেজের মধ্যে আমার সাথে এমন অসভ্যতামি করছেন কেন? তো কোথায় করব জানো? বলো, বন্ধুর বাসায় নাকি কোনো আবাসিক হোটেলে? ছি! আপনাকে দেখে তো কোনো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, কিন্তু আপনার ব্যবহার এতটা নোংরা, ভাবতেই ঘৃণা করছে আমার। তাই সোনা, একটু পর থেকে তোমায় সবাই ঘৃণা করবে, কারণ একটু পর তুমি হবে নারী, যার কোনো মূল্য এই সমাজের কাছে নেই। মানে? এই, আপনি জানেন আমি কে? আমি চাইলে আপনার মতো ছেলেদেরকে 1 মিনিটের মধ্যে গুম করে দিতে পারি, আর আপনি কি না আমায় হুমকি দিচ্ছেন? তুমি আমার বিরুদ্ধে কিছু করার আগে আমি তোমার খেলা শেষ করে দিব জান। এসো না এবার কাছে। আর কত দূরে থাকবে? নীরব কথাটা বলতে বলতে নিধির দিকে এগিয়ে যাচ্ছে। নিধি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসে কোনো লোক নেই, শুধু নীরব আর নিধি আছে। নীরবের থেকে পিছিয়ে যেতে যেতে নিধি ওয়ালের সাথে লেপ্টে যায়। নিধির চোখে মুখে এক অজানা ভয় উকি দিচ্ছে। নীরবের থেকে নিজেকে বাঁচানোর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। নীরব এগিয়ে আসতে আসতে নিধির খুব কাছে চলে আসে। নিধি নিচের চোখ বন্ধ করে আছে। মুখ থেকে কোনো শব্দ তার বের হচ্ছে না, শুধুমাত্র চোখ বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নীরব নিধির কাছে এসে নিধির বুকের উপর হাত এগিয়ে দিল। নিধি এবার আর নিশ্চুপ হয়ে থাকতে পারল না। নিধি গোঙানি দিয়ে কান্না করতে লাগলো। নীরব নিধির বুকের উপর থেকে ওড়নাটা কেড়ে নিল। নিধির বুকের উপর থেকে ওড়না সরে যেতেই নিধি নিজের উন্মুক্ত বুকটা 2 হাত দিয়ে ঢেকে নীরবের থেকে আড়াল করল। নীরব নিধির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো? শরীরের সব আগুন শেষ হয়ে গেল? সব তেজ একদম উবে গেল? হ্যাঁ, উবে গেছে। কারণ আপনি একটা কাপুরুষ। একটা মেয়েকে নির্জনে আটকে রেখে তার উপর জোর করাটা কাপুরুষের পরিচয়। তাই নাকি? তা বলো জান, সুপুরুষ কি করে হতে হয়? আমারও তো জানা প্রয়োজন যে সুপুরুষ কি করে হতে হয়। আপনার মতো নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক এইসবের মাঝে বুঝতে পারবে না। আপনি শুধু নিজেরটা বোঝেন, অন্যেরটা বোঝার মতো ক্ষমতা বিধাতা আপনাকে দেয়নি। আপনি আপনার কাজ শুরু করুন, আমি অপেক্ষা করছি। নিধির কথাটা শুনে নীরবের রাগটা পুনরায় আগের আকার ধারণ করলো। নীরব যতই চেষ্টা করে এই নিধির সাথে ভালো ব্যবহার করবে, ভালোবাসা দিবে, ততবার নিধি তাকে এড়িয়ে গিয়ে এমন কিছু করবে যাতে নিধির প্রতি তার জেদ কাজ করে। আজও তার বিপরীত নয়। নীরব নিধির কথাটা শেষ হতেই নিধিকে ভীষণ অবাক করে দিল। নীরব দম করে নিধির মুখটা শক্ত করে চেপে ধরল। নিধির মুখটা চেপে ধরে নীরব রাগে গজগজ করতে করতে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ইচ্ছে করলে তোর এই গর্জনটা এখনই চিরতরে বন্ধ করে দিতে পারি, কিন্তু তোর সাথে কিছু করার মতো কোনো ইচ্ছা আমার নাই। তোকে ভালোবাসি আমি, তাই তোর প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমার। আর সেই ভালোবাসার অনুভূতির জন্য আমি তোর সাথে কিছু করছি না, কারণ তুই ছোট হয়ে যা, এটা আমি কখনোই চাইনি। নীরব কথাটা শেষ করতেই নিধির মুখটা ছেড়ে দিল। রাগে গজগজ করতে করতে হন হন করে নিধির সামনে দিয়ে চলে যায় নীরব। নিধি ঠাই বসে কান্না করতে থাকে। এই ছেলেটা সব সময় তার সাথে এমন আচরণ করে কেন, সেটা নিজেও জানে না নিধি। কলেজের প্রথম দিন নিধির সাথে নীরবের দেখা হয়। নিধি অনার্স প্রথম বর্ষে আর নীরব তৃতীয়। নবীনবরণ অনুষ্ঠান শেষ হতেই নীরবের সাথে অপ্রত্যাশিতভাবে নিধির ধাক্কা লেগে যায়। নিধি যদিও নীরবকে সরি বলে, তবে নীরবের চাহনিতে অন্য কিছু বলছিল। নিধি নীরবকে আর পাত্তা দিল না। তারপর থেকে নীরব প্রায় রোজ রোজ নিধিকে বিরক্ত করতে থাকে। নিধি বরাবরের মতো নীরবকে এড়িয়ে যায়। নীরবও হাল ছাড়ার পাত্র নয়। এত সহজে কি আর নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিবে নাকি?
নীরব নিজের মনের অব্যক্ত ভালোবাসার কথা নিধিকে জানায়। নিধিকে প্রপোজাল দিতেই নিধি কলেজের সকলের সামনে নীরবকে ধাক্কা মারে। নীরব সেই দিনও চুপ ছিল, কিন্তু দিন দিন নিধির এমন এড়িয়ে চলা আর অপমানে নীরব অতিষ্ঠ হয়ে পড়ে। তারপর যা হলো তা তো সকলের সামনেই। নিধি কলেজ থেকে নিজের বাড়ি ফিরতেই নিধি দেখতে পায় তার মা বসে আছে সোফায়। নিধির চোখে জল দেখে নিধির মা ভীষণ বিচলিত হয়ে পড়ল আর নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, কি হয়েছে মা তোর? কান্না করছিস কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। ওই রাস্তা দিয়ে আসার সময় একটা পাথরের কণার সাথে পায়ের মধ্যে হোঁচট খেয়েছি, তাই চোখে একটু জল আসছে। তুইও না একটু দেখে চলতে পারিস না? সব সময় বেখেয়ালিভাবে চলতে হবে এই মেয়ের। যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আসছি। নিধি কথাটা বলতেই নিচের রুমের দিকে চলে যায়। ভিতরে ভিতরে তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। নীরবের প্রতি ঘৃণাটা আরো কয়েক গুণ বেড়ে গেছে তার। ইচ্ছে করছে নীরবকে খুন করে ফেলতে পারলে হয়তো নিধির মনটা শান্ত হবে। নিধি বিছানায় বসে বসে আজকের দিনটার কথা ভাবছে। আসলেই কি এই ছেলেটা এমন খারাপ, নাকি ভিতর থেকেই মানুষটাও বিপরীত? কোনো কিছুই মাথায় আসছে না নিধির। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল নিধি। সকাল হতেই নিধি আবার কলেজে চলে যায়। কলেজের গেটে প্রবেশ করার সাথে সাথে নিধির সামনে চলে আসে একটি ছেলে। ছেলেটা নীরবের বন্ধু। ছেলেটা এসে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, নীরব গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা খুব একটা ভালো না। আপনাকে একটু দেখতে চাইছে। আপনার কি সময় হবে? মানে, নীরব অ্যাক্সিডেন্ট করেছে? হায় আল্লাহ, কোথায় আছেন উনি? আমায় নিয়ে চলুন। নিধি রাজের সাথে চলতে লাগলো। কেন যেন নীরবের দুর্ঘটনার কথাটা শুনে নিধির মনটা ব্যাকুল হয়ে উঠল। নিধি তো নীরবকে পছন্দ করে না, তবুও এই টান কি জন্য বুকের মাঝে হচ্ছে জানে না নিধি। নিধি রাজের সাথে হসপিটালে আসতেই দেখতে পায় নীরব সত্যি সত্যি বিছানায় শুয়ে আছে। নিধি নীরবের এই অবস্থা দেখে নীরবের কাছে এগিয়ে এলো। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, কেন এসেছো জান? আমি মরে গেলেই বা তোমার কি? দেখুন, আমি আপনাকে দেখতে এসেছি রাজভাইয়ের রিকোয়েস্টে। আপনার অবস্থা ভালো না শুনে আমি ছুটে এসেছি, অন্যথায় আমি কখনো আসতাম না। আর আপনার কিছু হয়ে গেলেও আমি কিছু না, তবে আপনার সাথে বাজে ব্যবহার করেছি তাই ক্ষমা চাইতে এসেছি। দয়া করে আমায় ক্ষমা করে দিন। ও, তার মানে আমি মরে গেলে তুমি খুশি হতে, তাই না? আপনি আমার এমন কেউ না যে আপনার জন্য আমি দুঃখী হব। আসছি। নিধি কথাটা বলতেই কেবিন থেকে বেরিয়ে যেতে নিল। নীরব আর শুয়ে থাকলো না, কারণ নীরব আসলে অ্যাক্সিডেন্ট করেনি, এই সব নাটক ছিল। নীরব শুধু এটাই দেখতে চেয়েছে যে নিধি তাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি নিধি আজ হসপিটালে না আসতো, তবে নীরব ভাবতো নিধির মনে নীরবের জন্য কোনো জায়গা নেই। তবে আজ নিধি এখানে এসে প্রমাণ করে দিয়েছে যে নীরবের জন্য তার মনের মধ্যে কিছু একটা অনুভূতি ঠিক আছে। নীরব বিছানা থেকে উঠে গিয়ে নিধির হাত ধরে ফেলল। নিধি পেছন ফিরে নীরবের দিকে তাকাতেই চমকে যায়। নিধি অবাক চোখে নীরবের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি না অসুস্থ? আপনার অবস্থা ভালো নয়, তাহলে বিছানা থেকে কি করে উঠলেন? কি করে আর উঠলাম? দু পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ না জান? তার মানে এসব নাটক ছিল? হুম, নাটক ছিল না। তোমায় দেখার পর আমার শরীর একদম ঠিক হয়ে গেছে। অসুস্থতা নিয়েও মানুষ এতটা জঘন্য নাটক করতে পারে? সত্যি বিশ্বাস করতে পারছি না আমি। আসছি। এই মুখ আর কখনো আমায় দেখাবেন না আপনি। এই মুখ তো তোমায় দেখতেই হবে জান, কারণ আমি তোমার পিছনে এত সহজে ছাড়বো না।
নিধি নীরবের কথার কোনো পাত্তা দিল না। রাগে গজগজ করতে করতে চলে গেল কেবিন থেকে। নিধি চলে যেতেই নীরব হেসে ফেলল। মেয়েটা বাহির থেকে হয়তো খুব কঠিন ও শক্ত, তবে মনের দিক থেকে মেয়েটা খুব নরম। নীরব বাড়ি এসে নিজের বাবা মাকে নিধির বিষয়ে বলল। নিধির কথা শুনে নীরবের বাবা মা আর কোনো কথা নীরবকে বলল না। শুধু তারা জানতে চেয়েছে বউকে কবে ঘরে তুলবি। নীরবের বাবা মা নীরবের সাথে বন্ধুর মতো আচরণ করে। নীরব নিজের বাবা মায়ের থেকে অনুমতি পেতেই দ্রুত রেডি হয়ে নিল। আজ নিধিকে নিজের বাড়ি নিয়ে আসবেই আসবে। নীরব বিকেলের দিকে নিধির বাড়ির সামনে চলে এলো। এই সময়ে নিধি টিউশন নিতে যায়। নিধি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পর দেখতে পায় একটা ছেলে কিছু গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। নিধি ছেলেটার দিক থেকে চোখ নামিয়ে নিয়ে সোজা নিজের পথে হাঁটতে লাগলো। নীরব নিধির কাছে এসে নিধির কানে পিছন থেকে ফিসফিস করে বলতে লাগলো। জান, একা একা চলতে নেই, জানো না এই কথাটা? দেখো, তোমার সঙ্গ দিতে আমি চলে এসেছি। নীরবকে দেখে নিধি নিচের মুখটা ফ্যাকাশে করে বলতে লাগলো। আচ্ছা, আপনার সমস্যা কি? এত অপমান কি করে সহ্য করেন আপনি? শরীরে কি গন্ডারের চামড়া লাগিয়ে এসেছেন? কোনো কথাই আপনার কিছু হয় না। প্রিয়জনের কোনো কথাই আমার কিছু হয় না। আর শোনো, এত অপমান কেন করো জান? তুমি কি ভেবেছো এইভাবে অপমান করলে আমি তোমার পিছু ছেড়ে দিব? ভুল ভাবছো জান, আমি তোমার পিছু এই জন্মে তো ছাড়বো না। এবার তুমি যা ইচ্ছে হয় করতে পারো। মরে যাব আমি। সত্যি আর সহ্য করতে পারছি না এই টর্চার। আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করব। আপনি একটা বখাটের মতো আমায় ফলো করেন। আচ্ছা ঠিক আছে, করিও। আর ফলো করবো না তোমায়। আজ থেকে তুমি নিজেই আমায় ফলো করবে, কারণ আমি আজ তোমায় বিয়ে করতে চলেছি। নীরবের কথা শুনে নিধি হেসে ফেলল। নীরব নিধিকে আজ বিয়ে করবে, এটা তো কখনো সম্ভব নয়। নিধি হেসে দিয়ে নীরবকে বলতে লাগলো। এটা স্বপ্নে দেখবেন, বাস্তবে এতটা সহজ নয় মিস্টার লোফার বয়। আমি আপনাকে এই জন্য বিয়ে তো দূরে, আপনার দিকে ফিরেও তাকাবো না। ও আচ্ছা তাই, ঠিক আছে, তাকাবে না, আমি তাকাবো। নীরব কথাটা শেষ করতে নিধির নাকের কাছে ক্লোরোফর্ম নিয়ে যায়। নিধি ক্লোরোফর্ম শুকতেই জ্ঞান হারিয়ে ফেলে। নিধি জ্ঞান হারিয়ে ফেলে নীরবের উপর ঢলে পড়ল। নীরব পরম আবেশে নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে গাড়িতে করে নিধিকে নিজের বাড়ি নিয়ে এলো। নিধিকে বাড়ি নিয়ে আসতেই নীরবের বাবা মা নিধিকে দেখে বেশ খুশি হলো। নীরব নিধিকে রুমে রেখে বিয়ের ব্যবস্থা করলো। ওইদিকে নিধি তো নিজের জ্ঞানে নেই। কিছু সময় পর নিধির জ্ঞান ফিরল। নিধির জ্ঞান ফিরতেই নিধি বিছানা থেকে উঠে চমকে যায়। নিধির এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নীরবকে। নিধি নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল। এসব কি? আমি কোথায় যাচ্ছি? আর আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা আমাদের বাড়ি জান, আজকের পর থেকে এখানে আমি আর তুমি থাকবো। হোয়াট? পাগল হয়ে গেছেন নাকি? আমি আর আপনি থাকবো মানে? মানে হলো আমি আর তুমি এখানে থাকবো। আমাদের বিয়ের পর তো তোমায় আমার বাড়িতে থাকতে হবে, তাই না? আমি আপনার সাথে এক ছাদের নিচে থাকবো সেটা আপনি কল্পনা করলেন কেমন করে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিধির কথাটা শুনে নীরবের মাথায় আগুন লেগে যায়। নীরব নির্লজ্জের মতো নিধির পিছনে পড়ে আছে দেখে নিধি এমন করতে পারে না। নীরব রাগে গজগজ করতে করতে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সমস্যা কি তোমার? আমায় নিয়ে কি সমস্যা আছে? কেন তুমি আমায় ভালোবাসো না? কি অপরাধ আমার? আজ তোমায় সব বলতে হবে। আপনাকে ভালো না বাসার অনেক কারণ আছে। তার মধ্যে সবথেকে বড় কারণটা হলো আপনার চরিত্র খারাপ। আপনি অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছেন। মানে কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? আমি অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছি মানে? কার সাথে জড়িয়ে আছি? কার কার সাথে আছেন সেটা আপনি জানেন, আমি জানি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। তাই না? দেখো নিধি, আমি তোকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, আর কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোকে আজ বিয়ে করব মানে করবই। এতে তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নীরব কথাটা শেষ করতেই নিধিকে নিয়ে হলরুমে চলে আসে। জোর করেই নিধিকে নিজের করে ছাড়বে নীরব। অবশেষে নিধিকে জোর করেই বিয়ে করলো নীরব। নিধি যেই অভিযোগগুলো নীরবকে নিয়ে করেছে তার কোনো সত্যতা নেই,
কারণ নিধি অন্যজনের কথা শুনে নীরবকে বিচার করেছে। মনে মনে নিধি নীরবকে পছন্দ করে, তবে সেটা প্রকাশ করতে চায় না। এখন তো তাদের বিয়ে হয়ে গেল, এবার তাদের মাঝে একটু একটু করে ভুল বোঝাবুঝির অবসান হবে আর একে অপরের প্রতি আসক্ত হবে। ভালোবাসায় কখনো দ্বিতীয় কারো ঠাঁই দিতে নেই, এতে ভালোবাসা বিচ্ছেদের দিকে ধাবিত হয়। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, ওরা যেন সব সময় ভালো থাকতে পারে।